দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 71.টিভির বিশেষ আয়োজন মেডিস্টার ডায়াগনস্টিক কেয়ার নিবেদিত নির্বাচনের হাওয়া। আজকের নির্বাচনী হাওয়া অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মুন্সিগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টির মুন্সিগঞ্জ জেলার সমন্বয়কারী এবং 11 দলীয় জোটের প্রাথমিকভাবে নির্বাচিত মুন্সিগঞ্জ 2 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাজেদুল ইসলাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, থ্যাংক ইউ জাহাঙ্গীর ভাই, আমাকে আপনার এই মূল্যবান প্রোগ্রামে সুযোগ করে দেওয়ার জন্য। অনুষ্ঠানের শুরুতেই আমরা একটু আপনার কাছ থেকে একটু জানতে চাই কেমন আছেন এবং কি দেখছেন। আলহামদুলিল্লাহ আছি তো, আলহামদুলিল্লাহ ভালো, বাট জানেন তো যেহেতু নির্বাচনের সময়টা ঘনিয়ে আসছে, তো স্বাভাবিকভাবে গণসংযোগ করা, তারপরে জোট নিয়ে আমাদের একটা নেগোসিয়েশন চলছে, সেটাও একটা ফাইনালাইজেশনের পর্যায়ে এখন পর্যন্ত আছে। তো সবকিছু মিলে সিচুয়েশন ইজ ভেরি পজিটিভ, এবং আসলে প্রতিদিন যে মানুষের সাথে ইন্টারাকশন করছি, প্রতিদিনই এমন একটা বা দুইটা বা পাঁচটা ঘটনা ঘটছে যেটা আসলে পরের দিন কাজ করার জন্য আরো শক্তি, সক্ষমতা, মানসিকতা বাড়িয়ে দিচ্ছে। আই এম এনজয়িং ইট, আলহামদুলিল্লাহ। দর্শকরা জানতে চায় যে এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই সংসদ নির্বাচনের পূর্বের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলন থেকে শুরু করে এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির জন্ম, শুরুর অবস্থাটা কেমন ছিল এবং বর্তমান জাতীয় নাগরিক পার্টি মুন্সিগঞ্জ 2 আসনে কেমন অবস্থায় রয়েছেন? থ্যাংক ইউ, এটা খুবই ইটস এ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আসলে শুরুর দিকে যখন আন্দোলনটা হইল, তারপর থেকে তো আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা ব্যাপক গ্রহণযোগ্যতা মানুষের মাঝে ছিল। তো আমরা সবাই জানি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা প্ল্যাটফর্ম, যেখানে ছাত্রদল ছিল, যেখানে শিবির ছিল, যেখানে সাধারণ ছাত্রছাত্রীরা ছিল, ছাত্র অধিকার ছিল, তো সবাই মিলে এই প্ল্যাটফর্মটা। তো যখন আন্দোলনটা শেষ হইল, তখন এই প্ল্যাটফর্ম থেকে যে যার যার মতো করে, যেমন ছাত্রদল তার নিজস্ব প্ল্যাটফর্ম, শিবির তার নিজস্ব প্ল্যাটফর্মে, তো এইভাবে সবাই চলে যাচ্ছিল। সমন্বয় পরিচয়টা অনেকেই বহন করেছে একটা সময় পর্যন্ত আর কি। তো তাতে করে দেখা গিয়েছে যে ভালো মন্দ সব ধরনেরই সুনামজনিত ইস্যুর মধ্যে অনেকের ইনভলভমেন্ট অনেক কারণেই ছিল। তো এবং সাথে সাথে আবার কিন্তু একটা এক্সটার্নাল ফোর্সও তৈরি হয়েছে, যে এই আন্দোলনটা এবং এই আন্দোলনের যে এক্সপেকটেশন, এজেন্ডা, এই এজেন্ডা গুলা যাতে খুব বেশি দূর না যেতে পারে, সেটা নিয়েও কিন্তু আবার একটা কাউন্টার ফোর্স তৈরি হয়েছে। তো সবকিছু মিলিয়ে ওভার টাইম মানুষের যে এক্সপেকটেশনটা ছিল, সেটা কিন্তু আসলে ওইভাবে মিট হয় নাই, এটাই বাস্তবতা। তো এরকম একটা সন্ধিক্ষণে, এরকম একটা ট্রানজিশনের মাঝখানে আসলে এনসিপির জন্ম। তো এনসিপি জন্মলগ্ন থেকে আবার সেম একই সমস্যা, সবাই প্রথম দিকে এনসিপি কে কিংস পার্টি ব্র্যান্ডিং দেওয়া শুরু করলো, তারপরে আন্দোলনের ফোর্স গুলাকে বিভিন্নভাবে বিতর্কিত করা এবং বিভিন্নভাবে আলাদা করা, এই এফোর্ট গুলো আমরা বিভিন্ন জায়গা থেকে দেখেছি। তো সেই বাস্তবতায় আজকের যে অবস্থান, এই অবস্থানে এনসিপি একদম প্রথম যে একটা রিয়েলিস্টিক সিচুয়েশন আর এখনকার গ্রাউন্ড রিয়েলিটি, দুইটা সম্পূর্ণই ডিফারেন্ট। এখনকার গ্রাউন্ড রিয়েলিটি হচ্ছে যে একটা রাজনৈতিক দলকে যেভাবে রাজনৈতিক প্রসেসের মধ্য দিয়ে বড় হইতে হয়, যেভাবে ধরেন একটা রাজনৈতিক দল মানিক মিয়া অ্যাভিনিউ থেকে সৃষ্টি হয়ে শহর থেকে জেলা, জেলা থেকে থানা, থানা থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে ওয়ার্ড, এই যে লম্বা একটা জার্নি, এই জার্নিটা শুরু। তো যেহেতু এটা একটা অনেক লম্বা জার্নি, সো এই পর্যন্ত আমাদের প্রোগ্রেস আসলে খুব বেশি না, তবে এটা কিন্তু হতাশারও কোনো কারণ নাই, কারণ এই জার্নিটা আসলে যুগের জার্নি, 6 মাস বা 6 বছরের জার্নি না। সো আলহামদুলিল্লাহ উই আর ওকে। দর্শক আমরা শুনছিলাম মাজেদুল ইসলাম
মুন্সিগঞ্জ 2 আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী ছিলেন এবং পরবর্তীতে কিন্তু যখন 11 দলীয় জোট গঠিত হয়, সে 11 দলীয় জোটের মধ্যেও কিন্তু তাকে প্রাথমিকভাবে বাছাই করা হয় এবং প্রাথমিকভাবে নির্বাচিত তিনি কিন্তু মুন্সিগঞ্জ 2 আসন থেকে জাতীয় নাগরিক পার্টি থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন। দর্শক, News71.tv-র মাধ্যমে আমরা এই যে নির্বাচনের হাওয়া, সেই নির্বাচনের হাওয়ার তথ্যগুলো তুলে ধরছি। যেই দল অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনীত যে প্রার্থী রয়েছেন, তার কাছে যদি আপনাদের কোনো মতামত থাকে, সেই মতামত কমেন্টস এর মাধ্যমে জানাবেন। এবং দর্শক, News71.tv-র এই যে ম্যারিস্টার ডায়াগনস্টিক্স এন্ড কেয়ার নিবেদিত নির্বাচনের হাওয়া, সেই নির্বাচনের হাওয়া যুক্ত থাকবেন। আমরা আবারও আপনার কাছে যাচ্ছি। তো জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুন্সিগঞ্জ 2 থেকে নির্বাচন করছেন, সেখানে কিন্তু বিএনপি হেভিওয়েট প্রার্থীরাও রয়েছেন। সেক্ষেত্রে মুন্সিগঞ্জ 2 আসনের জাতীয় নাগরিক পার্টির অবস্থানটা যদি তুলে ধরেন, সেই সাথে বর্তমানে যেহেতু আপনারা 11 দলীয় জোটের মধ্যে রয়েছেন, বিষয়টা যদি একটু খুলে বলেন। জি, আসলে মুন্সিগঞ্জ 2-এ হেভি ওয়েট প্রার্থীরা ছিলেন। এখন আসলে প্রার্থী তো একজনই, আমরা জানি সালাম ভাই এখন বিএনপি থেকে আছেন। তো আসলে 5ই আগস্ট 2024-এর আগের যে পলিটিক্যাল সোশ্যাল যে ব্যাকগ্রাউন্ড এবং 5ই আগস্ট 2024-এর পরের যে সোশ্যাল মানে সোশিও পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, এটা টোটালি চেঞ্জ হয়ে গেছে। একটা সময় কিন্তু আমরা এটা বিলিভ করতাম না যে একটা আন্দোলন করে একটা সরকারের পতন ঘটানো যায় বা একটা আন্দোলন করে একটা অন্যায়কে রুখে দেওয়া যায়। আমরা ভুলতে বসেছিলাম। এই আন্দোলনটা কিন্তু আমাদেরকে নিজেদের যে ভিতরে যে জাতীয়তা বোধ, ন্যায় বোধ, এগুলোকে নতুন ভাবে চিনিয়ে দিয়েছে। এই জন্য এখনকার যে পলিটিক্যাল ধারাটা, সেটা টোটালি নতুন করে শুরু হয়েছে। তো সেখানে আমি আসলে মনে করি যে এখানে সালাম ভাই বিএনপি থেকে, বিল্লাল ভাই, ফজল করিম সাহেব জামাত থেকে, বা আমরা আসলে সবাই নতুন। কেউ এই পরিস্থিতি কিন্তু আমরা এর আগে দেখি নাই। এবং এটা এমন একটা সময় যেখানে জেনজি আধিক্য অনেক বেশি, তরুণ প্রজন্মের সংখ্যা অনেক বেশি, এবং যারা আসলে এই আন্দোলনটাকে মনে প্রাণে ধারণ করেন তারাও তরুণ। এবং তারা এখন বলছেন যে আমরা আগের কোনো সিস্টেম পছন্দ করছি না, আমরা নতুন কিছু চাই, আমরা 5ই আগস্টের পূর্ববর্তী কোনো সিস্টেমেই আমরা ফিরে যেতে চাই। এমনকি আপনার বার্তা, এমনকি আকর্ষণ রয়েছে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেই ভোটাররা ভোট দিবেন। তো আমি আমার আগের কথার কন্টিনিউশন হিসেবে যদি বলি, আমি এই যে চেঞ্জটা, এই যে বললাম তার তরুণ প্রজন্মের যে আধিক্য এবং পুরনো এবং গতানুগতিক রাজনৈতিক ধারায় মানুষ আর ফিরে যেতে চায় না, সেটা যদি একটু বলেন। আসলে যে এই যে পুরনো যে আধিক্য, পুরনো যে ধারা, সেই ধারার মধ্যে এনসিপি কোন ধারাটা নিয়ে আসতে চাচ্ছে, যেটার মধ্যে আকর্ষণ রয়েছে, যে আকর্ষণের কারণে এনসিপি কেই ভোটাররা ভোট দিতে যাবে। এবং আপনার একজন প্রার্থী, যেমন আমরা অনেকেই আপনারা বলেন যে প্রতীক নয়, প্রার্থী দেখে ভোট দিন। হ্যাঁ, এই বিষয়টা আসলে যদি দর্শকরাও জানতে চায়। আচ্ছা, তো এখানে যে ধারাটা, ধরেন স্বাধীনতার পর থেকে রাজনৈতিক যে ধারাটা চলে আসছে, সেই ধারাটা হচ্ছে এরকম যে প্রার্থী মানে হচ্ছে খুব হেভি ওয়েট, হ্যাঁ, হয় বড় কোনো ব্যবসায়ী অথবা বড় কোনো আমলা, রিটায়ার্ড আমলা, এরকম একটা ধারণা। এবং তার বংশ পরিচয়, তার আর্থিক অবস্থা সবকিছু নিয়ে একটা গডের মতো পরিস্থিতি থাকবে, মানুষ তার পেছনে পেছনে ঘুরবে, এরকম একটা ধারণা। যেই ধারণাটার মধ্যে গণতন্ত্রে যে জনপ্রতিনিধি এবং সেবকের যে কনসেপ্ট, এই জায়গাটা মিসিং। এবং এই মিসিং থাকার কারণে স্বচ্ছতা এবং জবাবদিহিতার জায়গাটা চরমভাবে ফেল করছে গত 53 বছরে। এবং এই ফেল করার কারণে যেটা হয়েছে যে দেখেন, 17 থেকে 20 বছরের আবর্তনে বাংলাদেশে বড় ধরনের একটা পলিটিক্যাল কারেকশন হয়েছে। হয় মানুষ রাস্তায় নেমে আসছে, অথবা কোনো সামরিক শক্তি এখানে এসে ব্যাপারটাকে নিউট্রালাইজ করেছে,
আবার একটা আশা নিয়ে মানুষ শুরু করেছে, 10 বছর 15 বছর চলেছে, আবার সেটাও মুখ থুবড়ে পড়েছে। তার মানে কি? তার মানে হচ্ছে যে সেই প্রসেসটা দিয়ে চলে আসছে, এটা আসলে রং। তো আমরা যে নতুন ধারার কথা বলছি, আমরা বলছি প্রার্থী হেভি ওয়েট হইতে হবে, এরকম কোনো কথা নাই। তার কাজ করার যোগ্যতা থাকতে হবে, শিক্ষিত হইতে হবে, এবং সমাজের সকলের একটা অ্যাকসেপ্টেবল পার্সোনালিটি হইতে হবে, সৎ চরিত্রের মানুষ হইতে হবে। দেখেন, আমরা যখন আপনি আপনার ব্যবসায়ী প্রতিষ্ঠানে যখন একজন কর্মকর্তা নিয়োগ দেন, আপনি কি তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখেন? আপনি কিন্তু দেখেন না। তার কত টাকা আছে আপনি কিন্তু সেটাও দেখেন না। কি দেখেন? তার মধ্যে সততা আছে কিনা, পজিটিভ অ্যাটিটিউড আছে কিনা, কর্মদক্ষতা আছে কিনা, এগুলো দেখেন। একজন পলিটিক্যাল লিডার চুজ করার ক্ষেত্রে, বা ধরেন আপনার সংসদ সদস্য, আপনার জনপ্রতিনিধি চুজ করার ক্ষেত্রটা কিন্তু এরকমই। আপনি দেখবেন সে একটা পজিটিভ মেন্টালিটির মানুষ কিনা, তার কর্মদক্ষতা আছে কিনা। কারণ সম্পদের মালিক কিন্তু জনগণ। তো একজন পলিটিক্যাল লিডার তো তার নিজের টাকা দিয়ে সে তো করে দিবে না। আমাদের দেশে একটা কালচার হচ্ছে যে আমি এই রাস্তাটা করে দিলাম, আমি এই মসজিদটা করে দিলাম, আমি এই স্কুলটা করে দিলাম, অ্যাজ ইফ তারা দয়া করছে। ভাই, আমার পয়েন্টটা হচ্ছে যে কারো কিছু করে দেওয়ার প্রয়োজন নাই। জনপ্রতিনিধির হিসেবে জনগণের যেটা প্রাপ্য, জনগণের টাকায় চলা যে প্রতিষ্ঠান, যে অফিসাররা, তারা যদি ঠিকমতো দায়িত্ব পালন করে, প্রতিষ্ঠানগুলো যদি ঠিকমতো কাজ করে, এবং প্রতিষ্ঠানের যে সম্পদ যেগুলো আছে সেই সম্পদগুলো যদি ঠিকমতো জনগণের কল্যাণে ব্যবহৃত হয়, তাহলে কারো ডোনেশন কিন্তু আমাদের প্রয়োজন নাই। সো আপনাকে এখনকার পার্সপেক্টিভে লিডার হিসেবে নতুন ধারার লিডারশিপ হচ্ছে জবাবদিহিতার লিডারশিপ, স্বচ্ছতার লিডারশিপ, পজিটিভ অ্যাটিটিউডের লিডারশিপ, শ্রদ্ধা এবং ভালোবাসার লিডারশিপ। জনগণের সাথে কেউ উচ্চবাচ্য করে কথা বলবে, বাজে বিহেভ করবে, এগুলো এখন আর জনগণ চায় না, চায় নতুন কিছু। ওই জায়গাটায় আমরা ডিফারেন্সটা মেক করতে চাই। দর্শক, আমরা শুনছিলাম যে এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনটি একটু ভিন্ন আকারে হতে যাচ্ছে। যেই নির্বাচনের সবকিছুই কিন্তু ভিন্ন একটি আকার ধারণ করছে, সেই কথাগুলো কিন্তু বলছিলেন। দর্শক, আপনারা দেখছিলেন মুন্সিগঞ্জ 2 আসনের এনসিপির মনোনীত প্রার্থী এবং 11 দলীয় জোটের প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থী, মুন্সিগঞ্জ জেলার জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী মাজিদুল ইসলাম। আমরা একটু আপনার কাছ থেকে আরেকটি বিষয় জানতে চাই যে আসলে মুন্সিগঞ্জ 2 আসনের যারা ভোটার রয়েছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? মুন্সিগঞ্জ 2 আসনে যারা ভোটার রয়েছেন, আসলে প্রথমত আমি বলতে চাই যে দেখেন, আমি একটা মিডল ক্লাস, মধ্যবিত্ত শ্রেণী থেকে আসা একটা মানুষ, এবং আমার রাজনীতিতে আসার যে সাহস, সেটা আমি আসলে আপনাদের কারণেই পেয়েছি। কারণ ইন জেনারেল মুন্সিগঞ্জের মানুষ কিন্তু অনেক বেশি সহিংস, মানে তাদের সহনশীলতার পরিমাণ অনেক বেশি, এবং তারা আসলে মানে অন্যান্য জায়গায় আমরা দেখি যে রাজনৈতিক প্রেক্ষাপটের সাথে মানুষের জীবনের অনেক রিস্ক হয়, বাট আমি শুধু মুন্সিগঞ্জের মানুষের কারণে, সহিংস সহনশীল আচরণের কারণে আমি মনে করি যে এটা আমার আসার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করেছে। তো সেই জন্য আমি আপনাদের যারা আমার মতো যারা মিডল ক্লাস ফ্যামিলির লোক, আপনাদের সন্তানদের জন্য আমি একটা স্বপ্ন হিসেবে, একটা রোল মডেল হিসেবে যদি আপনারা সাপোর্ট করেন, আমি দাঁড় হইতে চাই, যাতে করে আমাদের মতো মধ্যবিত্ত শ্রেণীর সন্তানরাও মনে করে যে না, আমরা দেশ জনপ্রতিনিধি হতে পারি, দেশ চালানোর মতো ক্যাপাবিলিটি অর্জন করতে পারি। এইটা আমার মেসেজ নাম্বার 1। মেসেজ নাম্বার 2 হচ্ছে যে যেহেতু মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসাবে গ্রামের স্কুল থেকে শুরু করে সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়াশোনা করা, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং এরপরে আমার দেশে বিদেশে ট্রেনিং নেয়া, তারপরে ব্যাংকিং সেক্টর, অর্থনীতির বিভিন্ন খাতে, ফাইন্যান্সিয়াল সিস্টেমে এজ এ হোল কন্ট্রিবিউট করা, এই যে ধাপটা, এই ধাপটায় আমি অনেক চ্যালেঞ্জ ফেস করেছি, পদে পদে চ্যালেঞ্জ ফেস করেছি। তো সেইখান থেকে আমার যে শিক্ষা, এই যে চ্যালেঞ্জগুলা, আমি এই চ্যালেঞ্জগুলা নিরসনে কাজ করব। এই চ্যালেঞ্জগুলা কি হইতে পারে? শিক্ষা ব্যবস্থাটা নিয়ে একটা কাজ করার জায়গা আছে,
স্বাস্থ্য ব্যবস্থাটা নিয়ে একটা কাজ করার জায়গা আছে, অবকাঠামো নিয়ে কাজ করার জায়গা আছে। আমার আমার মনে আছে যে আমি এমনও সময় ছিল যে আমি এক হাতে বই নিয়ে আরেক হাত দিয়ে সাঁতরিয়ে খাল পার হয়ে তারপরে স্কুলে গিয়েছিলাম। তো সে অবস্থা এখন নাই। তবে রাস্তাঘাট হয়েছে, সেতুও হয়েছে, কিন্তু সেগুলোর এখন আধুনিকায়নের প্রয়োজন। নদী ভাঙন একটা চ্যালেঞ্জ আছে, যেটা নিয়ে মুন্সিগঞ্জের অনেক আমার স্মৃতিময় জায়গা, যেখানে আমি বড় হয়েছি, বেড়ে উঠেছি, সেই জায়গাগুলো এখন নাই। নদীর পাড়ে গিয়ে দাঁড়ালে আমার বুকটা খাখা করে। আমি চাই না যে পরবর্তী প্রজন্ম বা আমাদের এই প্রজন্ম সেম কষ্টটা নিয়ে বড় হোক, বা সেম কষ্টটা নিয়ে তারা থাকুক। এটা নিয়ে আমার কাজ করার ইচ্ছা আছে। আমি ভোটের ব্যাপারে যার সাথে কথা বলতেছি, প্রত্যেকেরই একটা কমন কমপ্লেইন হচ্ছে বিদ্যুৎ থাকে না এবং বিল প্রচুর পরিমাণে হয়। তা আমার বিদ্যুৎ সেক্টর নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে। আমি আমার সেই অভিজ্ঞতার আলোকে কিভাবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা যায় এবং সেটা যেন জনবান্ধব এবং জনগণের উপর বড় কোনো বোঝা না হয়, সেটা নিয়ে কাজ করার আমার ইচ্ছা আছে। এবং আমাদের এলাকায় যেহেতু প্রবাসীর সংখ্যা বেশি, তো প্রবাসীদের জন্য আমি প্রাথমিকভাবে এখন বলতে পারি যে, যেহেতু আমি ব্যাংকার, তো ঋণ নিয়ে কাজ করার আমার একটা ব্যাপক অভিজ্ঞতা আছে। আমি প্রবাসীদের জন্য কৃষি ঋণের জন্য আমি কাজ করব, প্রবাসীদের জন্য বিশেষ ডেস্ক চালু করব, এবং তারা যেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোতে একটা প্রায়োরিটি পায়, কারণ তারা অর্থনীতিতে তাদের যে অনেক বড় অবদান, সেই অবদানের স্বীকৃতি স্বরূপ তাদের জন্য এই সামান্য আয়োজনটুকু তো আমাদের করা প্রয়োজন। এবং এখন থেকে আমাদের যে সরকারি বিভিন্ন ব্যবস্থাগুলো আছে, সেখানে আমরা প্রবাসীদের দক্ষতা বাড়িয়ে, যাতে আমরা সেম একজন প্রবাসী অদক্ষ শ্রমিক হিসেবে যাওয়া, যে যে রেমিটেন্স আয় করে দেশের জন্য, একজন দক্ষ শ্রমিক হিসেবে গেলে সেইটার পরিমাণটা কিন্তু সেম একজন মানুষ আরো বেশি হতে পারে। তো সেই জায়গাটা নিয়ে কাজ করা, তো এরকম অনেক বিষয় আছে। নীতি শিক্ষা নিয়ে আমার কাজ করার ইচ্ছা আছে। মাদক নিয়ে আমার কাজ করার অনেক বড় একটা ইচ্ছা আছে। এবং এই টোটাল প্রজন্মটাকে, যেহেতু এই প্রজন্মটা এমনিতেই কম্পিউটার মুখী, যদিও প্রচুর পরিমাণে সময় নষ্ট হয় বাচ্চাদের ফেসবুকে, গেমিং এ, সো এই জায়গাটাকে কিভাবে প্রোডাক্টিভ ভাবে তাদেরকে কাজে লাগানো যায় এবং তাদের জন্য এমন ভাবে কারিকুলাম তৈরি করা যেটাতে তারা আরো এক্সপার্টিস অর্জন করে তারা আউটসোর্সিং মার্কেটের সাথে কানেক্টেড হবে, তারা বৈদেশিক মুদ্রা আয় করবে, তারা তাদের পরিবারের দারিদ্র্য ঘুচাবে, দেশের অর্থনীতিতে অবদান রাখবে, এবং নিজেরাও যাতে মাদকাসক্ত এবং অন্যান্য যে সময় নষ্ট হয়, চরিত্র নষ্ট হয়, এই জাতীয় কর্মকাণ্ডের থেকে যেন তারা দূরে থাকতে পারে। তো সবকিছু মিলিয়ে একজন মধ্যবিত্তের সন্তান হিসাবে আমি এটা বলতে পারি যে, যত সমস্যা আমরা ফেস করি এবং যত সমস্যা আমরা স্থানীয়ভাবে এবং জাতীয়ভাবে ফেস করি, সেগুলো নিয়ে আমি ইনশাল্লাহ কাজ করব। এবং মুন্সিগঞ্জটাই আসলে একটা রোল মডেল হইতে পারে। আমরা তো ঢাকার কাছের একটা জনপদ, তো আমরা যদি একটা রোল মডেলই না হইতে পারি, সেক্ষেত্রে সেই যে দূরের জেলাগুলা, তারা কিভাবে তখন অন্য মানে এই লেভেলে চিন্তা করতে পারবে? দর্শক, আমরা শুনছিলাম মুন্সিগঞ্জ 2 আসনের এনসিপির মনোনীত প্রার্থী মাজেদুল ইসলাম, মুন্সিগঞ্জ জেলা সমন্বয়কারী এবং মুন্সিগঞ্জ এবং 11 দলীয় জোটের প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থী মাজেদুল ইসলাম। তার কাছ থেকে শুনছিলাম আজকের নির্বাচনী হওয়ার বিস্তারিত। আমরা একটু আপনার কাছ থেকে একটু পিছনে যেতে চাই। 5 আগস্টের যে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে যেই দলটির বর্তমান জন্ম, প্রথম দিক থেকে আপনারা এককভাবে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। এখন আপনারা একটি জোটে অংশগ্রহণ করেছেন। ইতিমধ্যে আমরা দেখেছি এনসিপি থেকে অনেকেই অব্যাহতি নিয়েছে। সেক্ষেত্রে আপনাদের কি জনপ্রিয়তা ভাটা পড়েছে নাকি? আচ্ছা, প্রত্যেকটা ইলেকশনকে উপলক্ষ করে আসলে অনেক ধরনের রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন হয়, এবং এইটা আসলে ইলেকশনের দিন পর্যন্ত ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। হ্যাঁ, পরিবর্তিত হতেই থাকে। প্রথম দিকে আমাদের যে সাংগঠনিক অবস্থান সবকিছু মিলিয়ে আমরা মনে করেছিলাম যে আমরা 300 আসনে প্রার্থী দিব। তবে
পরবর্তীতে যেটা দেখা গেল, আমি যেটা আপনাকে বললাম যে এটা একটা লম্বা প্রসেস, একটা রাজনৈতিক দল তৈরি হয়ে সেটা ওয়ার্ড লেভেল বা গ্রাম পর্যন্ত যেতে যেতে বা প্রত্যেকটা পরিবার পর্যন্ত যেতে কিন্তু অনেক সময় লাগে, এবং এটার কিন্তু কোনো শর্টকাট নাই। আপনি যেটা যেটা মনে করেন 20 বছরের জার্নি, সেটাকে শর্ট করে হয়তো 12 বছরে আনতে পারবেন, 12 মাসে তো আর আনতে পারবেন না, তাই না? তো সেই জায়গা থেকে একটা সাংগঠনিক লিমিটেশন তো আমাদের আছেই, কিন্তু আমাদের ব্যাপক জনপ্রিয়তা আছে, মানুষের হৃদয়ে আমাদের জন্য জায়গা আছে। কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে এখন একটা বড় দল না থাকার কারণে আরেকটা বড় দলের দিকে সবকিছু ধাবিত হয়ে গেছে, এবং এটা আমরা বলি যে এটা শুধু মাঠ প্রশাসন হতে শুরু করে সবকিছুই কিন্তু আরেকটা বড় দলের দিকে ধাবিত হয়ে গেছে। এমন তো অবস্থায় আমরা যখন দেখছি যে মানুষ আমাকে ভালোবেসে ভোট দিল, আমি অনেক ভোট পেলাম, কিন্তু আমার ভোটগুলো গুনে আমি সেটার রেজাল্ট আমার বাসা পর্যন্ত আমি আনতে পারলাম না, সেই ধরনের অ্যাপ্রিহেনশনও কিন্তু আমাদের মধ্যে আছে। তো সেই জায়গাটা থেকে, সেই অবস্থানটা থেকে আমরা আমাদের দলীয়গত সিদ্ধান্ত হচ্ছে যে জুলাইয়ের যে পক্ষের শক্তিগুলো, সংস্কারের যে পক্ষের শক্তিগুলো, নতুন বাংলাদেশের যে পক্ষের শক্তিগুলো, এবং আমি মনে করি যে বাংলাদেশপন্থী যে পক্ষগুলো, তাদের আসলে একসাথে থাকাটা জরুরি। এই ইলেকশনটাই যে শেষ কথা তা কিন্তু না। 5ই অগস্ট 2024-এর মাধ্যমে যে আন্দোলনটা শুরু হয়েছে, যে পরিবর্তনের আশা মানুষের মধ্যে জেগেছে, এই পরিবর্তনটা তো আসলে একটা মানে সহজ কোনো বিষয় না, স্বল্প সময়েরও ব্যাপার না। এটা আসলে একটা লঙ্গার টার্মের প্রসেস। এটা 5 বছর লাগতে পারে, 10 বছর লাগতে পারে, 15 বছরও লাগতে পারে। সো এই যে 5 বছর, 15 বছর বা 20 বছর যাই বলি না কেন, এই লম্বা জার্নিতে আসলে একসাথে পক্ষের শক্তিগুলো একসাথে হাত ধরে চলার আপনার কথা অনুযায়ী কিন্তু আসলে এখন আরেকটি প্রশ্ন করতেই হয় যে বিগত সময়ের যে নির্বাচনগুলো নিয়ে প্রশ্ন ছিল, রাতের ভোট, দিনের ভোট, আহ বিভিন্ন ভাবে ভোট নিয়ে যে কারসাজির যে বিষয়গুলো ছিল, তাহলে কি আপনারা মনে করছেন যে এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12 তারিখ অনুষ্ঠিত হবে, সেই ভোটের মাঠে বা ভোট ইঞ্জিনিয়ারিং এর মধ্যে কোনো ধরনের আহ সন্দেহ বা কোনো তীর আপনারা ছুটছেন কিনা? এখানে আসলে তীর ছোড়ার বিষয় না। বিষয়টা যদি আমি এইভাবে বলি, যেমন যেমন ধরেন একটা ভারসাম্য অবস্থা, একটা বড় দল আরেকটা বড় দল, একটা সরকারে একটা অপোজিশনে, সবসময় একটা ভারসাম্যের মধ্যে থাকে। তো যখনই এক পাশের একটা বড় দল তাদের খারাপ কাজের কারণে, বিভিন্ন পরিস্থিতির কারণে তারা ওয়াইপ আউট হয়ে যায়, তো একটা লপসাইডেড পরিস্থিতি তো সৃষ্টি হবে, এটাই তো স্বাভাবিক। এবং নির্বাচনের সাথে রিলেটেড পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, সামরিক প্রশাসন, সব সবার তো দিন শেষে কিন্তু পিপল, দিন শেষে কিন্তু পলিটিক্যাল পার্টিস। কারণ পিপল এবং পলিটিক্যাল পার্টি ছাড়া কিন্তু কোনো কিছুই সাস্টেনেবল না। একটা সামরিক সরকার এসেও কিন্তু দেশ আসলে কেন চালাতে পারে না? কারণ তাদের জনসম্পৃক্ততা নাই। সো সো মনে করেন সবার যে একটা সেফটি কনসার্ন তো আছেই। আগে যেমন একটা, আগে বলতে এই আমি বলছি না এই 15 বছর না, এর আগে বাংলাদেশে যখন গণতন্ত্রায়নের সুযোগ ছিল, একটা ভোট হইতো, 5 বছর একটা সরকার চালাইতো, তারপরে একটা আবার একটা ইলেকশন হইতো, সবার মধ্যে তখন একটা ভীতি ছিল, আমি যে এগ্রেসিভ হব, আমি যে মানুষের সাথে করব, আমার তো সামনে নাও থাকতে পারে। এই যে একটা গণতান্ত্রিক ধারা আমাদের পরিচালিত, সেই ধারাটা গত 15 বছর মিসিং ছিল। এখন যে একটা বড় পার্টি স্বাভাবিকভাবে সবকিছু একদিকে ঝুঁকে গেছে, একটা শঙ্কার জায়গা তৈরি হয়েছে। এটা তীর ছোড়ার ইস্যু না, বিষয় হচ্ছে এই শঙ্কাটাকে সলভ করার জন্য আমার সবাইকে একসাথে কাজ করতে হবে, যাতে করে এখন প্রত্যেকটা মানুষ ভোট দিতে সেফ ফিল করে, প্রত্যেকটা পাবলিক পিপলস রিপ্রেজেন্টেটিভ যাতে সে তার ক্যাম্পেইন করতে সেফ ফিল করে, এবং তার মধ্যে যে এই আত্মবিশ্বাসটা থাকে যে জনগণের কাছে যে ভালোবাসাটা পাচ্ছে তারা, সেই ভালোবাসার ফলটা যেন তারা ঘরে তুলতে পারে। দিন শেষে জনগণের মতামতটা যেন প্রপারলি রিফ্লেক্টেড হয়। এটা পরিস্থিতির কারণে এই সংখ্যাটা আসলে। দর্শক, মেডিস্টার ডায়াগনস্টিক কেয়ার নিবেদিত নির্বাচনের হাওয়ায় আমরা শুনছিলাম মুন্সিগঞ্জ 2 আসন থেকে এনসিপির মনোনীত প্রার্থী ও 11 দলীয় জোটের প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থী মাজেদুল ইসলামের কাছে তার নির্বাচনী ভাবনা,
এই নির্বাচনকে নিয়ে নানা গুঞ্জন, নানা শঙ্কার কথা কিন্তু ভোটার থেকে শুরু করে সাধারণ মানুষ এবং নির্বাচনে যারা অংশগ্রহণ করছে তাদের মধ্যে চলছে। নির্বাচনের প্রস্তুতিও চলছে, নির্বাচনের সকল কার্যক্রমগুলো চলছে। সেই সাথে ভোটারদের মধ্যেও আগ্রহ সৃষ্টি হয়েছে তাদের ভোটটি প্রদান করার জন্য। আমি আপনার কাছে শেষ একটি প্রশ্ন করতে চাই। আম, ভোটারদের মধ্যে এনসিপি নতুন এই রাজনৈতিক দলটি, যেহেতু আপনি মুন্সিগঞ্জ জেলার সমন্বয়কারী ছিলেন, সেহেতু নির্বাচনের আগ মুহূর্ত থেকে ভোটারদের সাথে তো আপনাদের কথা হয়েছে। Right. সেক্ষেত্রে তাদের আপনাদের প্রতি আগ্রহটা কেমন দেখেছেন, তাদের অভিব্যক্তিটা যদি বলেন। আচ্ছা, সত্যি কথা কি যে মানুষ একদম ইন সিম্পল টার্ম বলি, মানুষ তো আসলে দুইটা ধারা দেখতে 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 অভ্যস্ত এই পর্যন্ত আসছে, এবং এই ধারাগুলো যে ভালো কিছু দিতে পারে না সেটাও তো সত্যি, তাই না? যদি দিতে পারতো তাহলে আপনারা আর আমার সন্তানদের রাস্তায় এইভাবে প্রাণ দিতে হইতো না। এবং স্বাভাবিকভাবে আজকে আমরা ইতিহাসের যে সন্ধিক্ষণে বসে আছি, এখন যদি আমরা আরেকটা ভুল ডিসিশন নেই তাহলে আবার 10 বছর পরে 15 বছর আমাদের সন্তানদের রাস্তায় জীবন দিতে হতে পারে। এই জন্য মানুষের মধ্যে একটা কনসার্ন কাজ করছে। পুরাতন ধারায় আমরা আর ফিরতে চাই না। 5ই আগস্ট 2024-এর আগের যে রাজনৈতিক ধারা, এটা শুধু 15 বছর বলছি না, গত 53-54 বছরের যে ধারা, এই ধারায় আমরা যাইতে চাই না। তো এরকম একটা প্রেক্ষাপটে ইয়াং জেনারেশন, তরুণ প্রজন্ম যে আন্দোলনটা করে দেশের যে একটা পরিবর্তন নিয়ে আসলো, এখন দেখেন এই তরুণরা কার? আপনার আমার সন্তান। তো স্বাভাবিকভাবেই, এবং ওরা এই তরুণ নেতৃত্বটাকেই কিন্তু ইট ইজ দেয়ার ন্যাচারাল চয়েস যে তরুণ নেতৃত্বটাকেই বেছে নিবে। কারণ আপনি যদি নতুন কিছু চান, পুরাতন ধ্যান ধারণা দিয়ে তো আর নতুন কিছু হয় না। আপনাকে ধ্যান ধারণা চেঞ্জ করতে হবে, আপনাকে মানুষটাকে চেঞ্জ করতে হবে, এবং আপনাকে দলটাও চেঞ্জ করতে হবে। আপনি যদি সেম জিনিস বছরের পর বছর করেন এবং বেটার কিছু আশা করেন, ইজ ইট লজিক্যাল? এটা তো লজিক্যাল না। আপনাকে বেটার কিছু পাইতে হলে আপনাকে ডিফারেন্ট কিছু ট্রাই করতে হবে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে মানুষের কথা একটাই, যে আমরা অমুকরে দেখেছি, তমুককে দেখেছি, এখন আমরা নতুন কিছু দেখতে চাই। নতুন কিছু, ভালো কিছু দিবে এটা আমরা আশা করব, বাট এর চেয়ে তো আর খারাপ কিছু হবে না। সো আমরা একটা চান্স দেখতে চাই। দর্শক, অনেক কথা হলো, অনেক কিছু জানা গেল। আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সেই 12ই ফেব্রুয়ারির সেই নির্বাচনটি শুধুই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নয়, সেই সাথে কিন্তু আরো একটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেটি যেই হানা ভোট। আমরা যদি একটু সনদের ব্যাপারে আপনার এনসিপির কাছে প্রশ্ন করি, বা অনেক দর্শকরা এনসিপির কাছে জানতে চায় যে এই যে আন্দোলন, এই যে এত শহীদ, এত আহত, তাদের যে আত্মত্যাগের বিনিময়ে যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনারা এগিয়ে যাচ্ছেন, সেটাকে কেন্দ্র করেই আপনাদের অনেক আন্দোলন দেখা গেছে। কিন্তু জাতীয় নাগরিক পার্টি সনদ স্বাক্ষর অনুষ্ঠানে ছিল না। তাহলে এই যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এই হানা ভোট, আপনারা কোন পক্ষে? আমরা অবশ্যই হায়ের পক্ষে, এবং সনদ স্বাক্ষর অনুষ্ঠানে থাকা না থাকার সাথে আসলে জুলাই সনদের সাথে আমাদের সম্পৃক্ততা বা নির্বাচনে আমাদের কোন পক্ষে, এটার আসলে কোনো সম্পর্ক নাই। দেখেন, এই জুলাই সনদ কনসেপ্টটাই কিন্তু আসছে আমাদের থেকে। কারণ বাংলাদেশে এখন পর্যন্ত যারা আছে পলিটিক্যাল পার্টি বা ধরেন নন পলিটিক্যাল প্ল্যাটফর্ম, সবচাইতে বেশি জুলাইকে ধারণ করে, এবং জুলাই আন্দোলনের যে পরবর্তীও তো আরো অনেকগুলো ছোট ছোট আন্দোলন হয়েছে, তাই না? তো এই সবকিছুর লিড কিন্তু এনসিপি দিয়েছে।
এবং জুলাইকে সবচেয়ে বেশি ধারণ করে এনসিপি। এটার কনসেপচুয়ালাইজেশন হইতে শুরু করে একদম ফাইনালাইজেশনের পর্যন্ত এনসিপির একটা অ্যাটাচমেন্ট ছিল। তো আমাদের সাথে সরকারের অনেকগুলো বিষয়, অনেকগুলো ধারা নিয়ে অনেক মতপার্থক্য ছিল। এখন স্বাভাবিক, কারণ সরকারের যে অবস্থানটা একটা দলীয় অবস্থানের সাথে ভিন্নতা থাকবে, এটাই তো স্বাভাবিক। সরকার যখন বসবে তখন তারা মাল্টি পার্টির কনসার্ন গুলো নিয়ে অ্যাড্রেস করবে। আর আমি অ্যাজ এ এনসিপি, আমি তো আমার কনসার্ন গুলো নিয়ে কথা বলবো। তো স্বাভাবিকভাবে সরকারকে একটা অনেক বড় ধরনের কম্প্রোমাইজ করতে হয়েছে। তো সেই কম্প্রোমাইজ থেকে আমাদের কাছে মনে হয়েছে যে জুলাই সনদের যে স্পিরিট, এটার যে মর্ম, এই মর্মের জায়গাটা অনেকাংশে স্যাক্রিফাইস হচ্ছে, এবং যে কারণে আসলে আমাদের দল কনসিয়াসলি ডিসাইড করেছিল এটা সাইনিং অবস্থানে না যাওয়া। তো তারপরে দেখবেন যে এনসিপি না যাওয়ার পরে জুলাই সনদটা সাইনিং হলো, বাট ওই সাইনিংটাকে কেউ কিন্তু কমপ্লিট সাইনিং বলতে পারেনি। তারপর কয়েকটা ধাপে কিন্তু এটা নিয়ে আরো কাজ হয়েছে, এবং তখন সাইনিং সেরেমনিতে এটাও বলা হয়েছে যে এটা পরবর্তী সংশোধন, পরিবর্ধন, পরিমার্জনের সুযোগ রেখে সাইনিংটা কিন্তু করা হলো। এবং আপনি এটাও জানেন যে বিএনপি কিছু নোট অফ ডিসেন্ট দিয়ে কিন্তু সাইন করেছে। তার মানে কি? তার মানে হচ্ছে যে আমি মানে এই বিষয় একমত না হওয়ার সাপেক্ষে আমি সাইন করলাম। সো ওই সাইনিংটাও কিন্তু কমপ্লিট হয় নাই। তারপর বিএনপির মতো করে আগাচ্ছে জুলাই সনদ নিয়ে, আমরা এনসিপি জুলাই সনদ নিয়ে আমরা আগাচ্ছি। এবং এখানে মূল যে আপনার হা না ভোটের যে মূল কন্টেন্ট গুলা, সেই কন্টেন্ট গুলার ব্যাপারে সবারই একটা কনসেনসাস কিন্তু আছে। হয়তো আরো ডিটেইলে গেলে অনেক ডিফারেন্স পাওয়া যাবে, কিন্তু মূল যে চারটা পয়েন্ট, এই পয়েন্টগুলোর ব্যাপারে কিন্তু সবারই একটা কনসেনসাস আছে। সো অবশ্যই আমরা হায়ের পক্ষে। দর্শক, News71.tv-র মাধ্যমে মেডিস্টার ডায়াগনস্টিক কেয়ার নিবেদিত নির্বাচনের হাওয়ার আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ 2 আসন থেকে এনসিপির মনোনীত প্রার্থী এবং 11 দলীয় জোটের প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থী মাজিদুল ইসলাম। তার কাছ থেকে নির্বাচনের হাওয়া, মুন্সিগঞ্জ 2 আসনের সব বিষয়গুলো সম্পর্কে আমরা জানছিলাম। আমরা জনাব মাজিদুল ইসলামের কাছে সর্বশেষ প্রশ্ন রেখে আজকের অনুষ্ঠান শেষ করব। দর্শক, আপনারা News71.tv-র মাধ্যমে এই নির্বাচনের আগ পর্যন্ত কিন্তু নির্বাচনের হাওয়া দেখবেন এবং আপনাদের মতামত কমেন্টস এর মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। আমরা আপনার কাছে শেষ প্রশ্নটি করছি, মুন্সিগঞ্জ 2 আসনের ভোটারদের উদ্দেশ্যে আসছে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচন এবং প্রবাসী ভোটাররা কিন্তু এবার ভোট প্রদান করতে পারছে, তো সেই ভোটারদের উদ্দেশ্যে কি বলবেন? আচ্ছা, যদিও এই প্রশ্নের উত্তর আমি একটু আগেই দিয়ে গিয়েছি, সো এটা একটু রিপিটেশনই হবে আসলে। সো আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, সেক্ষেত্রে আমি যেই বিষয়গুলো নিয়ে কাজ করতে চাই সেটা হলো সবার জন্য স্বাস্থ্য, তরুণ প্রজন্মের উন্নয়ন, রাস্তাঘাটের আধুনিকায়ন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা, নদী ভাঙন প্রতিরোধে মেরিন ড্রাইভ করা নিয়ে যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেখানে আরো পজিটিভলি কিভাবে কন্ট্রিবিউট করা যায়, এবং সেইটাকে কেন্দ্র করে পর্যটন ব্যবস্থার আরো উন্নয়ন। যেহেতু ঢাকার এত কাছের একটা জায়গা, সো মানুষ এটাকে অলরেডি একটা পর্যটন হটস্পট হিসেবে নিয়েছে, সেটাকে আরো ফ্যাসিলিটি দিয়ে এলাকার অর্থনীতিকে উন্নয়নে আরো ভূমিকা রাখা। এবং পরিশেষে আসলে যেটা সামারিতে আমি বলবো যে সবকিছুই মানে একটা মিডল ক্লাস ফ্যামিলির সন্তান হিসাবে আমি যা যা স্ট্রাগল ফেস করেছি শিক্ষা ব্যবস্থা নিয়ে, চিকিৎসা ব্যবস্থা নিয়ে, অবকাঠামো নিয়ে, তারপরে নদী ভাঙন নিয়ে, তারপরে আপনার প্রজন্মের উন্নয়ন নিয়ে, তো সবকিছু, যেমন মাদক একটা বড় সমস্যা আছে, এটা নিয়ে আমি কাজ করব। তবে আমি যেটা সামারি হিসাবে যেটা বলতে চাই যে সবকিছুই আসলে সম্ভব হবে যদি আপনারা আমার পাশে থাকেন, কারণ সবকিছুই আপনাদের জন্য। এবং আমি আজকের News71 টিভির মাধ্যমে আমি আমার প্রমিসটা আমি ব্যক্ত করতে চাই। সেটা হচ্ছে যে আমি কোনো করাপশনের সাথে কোনোদিন ছিলামও না, কোনোদিন সম্পৃক্ত হবও না, একদম পাবলিকলি ডিক্লেয়ার দিচ্ছি।
এবং আপনারা আমার যে ব্যাকগ্রাউন্ড সেটা চেক করলেই পাবেন। আমি দেশি এবং বিদেশি বড় বড় যেসব প্রতিষ্ঠানে চাকরি করেছি এগুলোর মধ্যে কোনো দুর্নীতির কোনো সম্পৃক্ত সুযোগ কোনো কিছু ছিল না। এটা এক। 2 নম্বর হচ্ছে চাঁদাবাজি, মানুষের নিরাপত্তা বিঘ্নিত হয় এরকম কোনো কিছু আমি বা আমার সাথে যারা সম্পৃক্ত আছে তারা কখনোই এগুলোর মধ্যে সম্পৃক্ত হবে না, গ্যারান্টেড ইনশাল্লাহ। এরপরেও মানুষ মাত্রই ভুল হয়। কোনো কিছু যদি আপনাদের মনে হয় অবশ্যই আমাকে জানাবেন। এবং আমি প্রথমেই বলেছি যে নতুন ধারার রাজনীতি মানে হচ্ছে জবাবদিহিতার রাজনীতি, নতুন ধারার রাজনীতি মানে স্বচ্ছতার রাজনীতি। কোনো কিছু যদি আমাদের তারপরে ভুল হয়ে যায় আপনারা অবশ্যই অবশ্যই যে কোনো সময় আমার সামনে, আমার মুখের সামনে আঙুল তুলে বলতে পারবেন যে তুমি তো এটা বলেছিলা, সো ইউ ডিড না ফুলফিল। এবং আমি যদি সেই ফুলফিল না করতে পারি আপনারা আমার ছুঁড়েও ফেলে দিতে পারবেন। তো এই জন্য আমি মনে করি যে একটা হেভি ওয়েট ক্যান্ডিডেটের তুলনায় আমার মতো মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান যার সাথে আপনারা অনেক কমফোর্টেবলি মিশতে পারবেন, যে কোনো কিছু বলতে পারবেন, আমাকে সাপোর্ট দিতে পারবেন, আমাকে সাজেশন দিতে পারবেন, এবং আপনাদেরকে সাথে নিয়েই একটা স্বচ্ছ, জবাবদিহিমূলক, উন্নয়নমূলক মুন্সিগঞ্জ আমি গড়ে তুলতে চাই। তো আপনাদেরকে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ, এবং আমি চাই যে আপনারা আমার সাথে থেকে বাকি পরিবর্তনের যে শপথ আমরা নিয়েছিলাম সেটা কমপ্লিট করার সুযোগ আমাকে দিবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। দর্শক, news7.টিভির মেডিস্টার ডায়াগনস্টিক কেয়ার নিবেদিত নির্বাচনের হাওয়ার আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে।